যে বাল্যকালকে কেন রহস্যজনক স্তর বলা হয়? একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যে বাল্যকালকে রহস্যজনক স্তর বলা হয় কেন। চারটা অপশন দিল যে এখানে প্রাক্ষবিক বিকাশ দ্রুত গতিতে ঘটে, দ্রুত মানসিক বিকাশ ঘটে, দ্রুত শারীরিক বিকাশ ঘটে, সমস্ত ধরনের বিকাশই দ্রুত ঘটে। 4 নম্বরটা। সমস্ত ধরনের বিকাশই দ্রুত ঘটে। সব কোনটা? নাম্বার 4। সবগুলোই রহস্যজনক কেন বলা হচ্ছে? চারটে অপশন, এর মধ্যে কোনটা হবে বলো? কি হলো, কি মনে হচ্ছে বলো, যে কোনো একটা উত্তর তো হবে। 4 নাম্বারটা মানে মনে সমস্ত হচ্ছে। সমস্ত ধরনের বিকাশ দ্রুত ঘটে বলে এটাকে রহস্যজনক স্তর বলছে, এটাই মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আর কার কি মনে হচ্ছে? তাহলে অ্যান্সার হচ্ছে হবে এখানে সমস্ত ধরনের বিকাশই খুব দ্রুত গতিতে ঘটে। ঠিক আছে, মানে এই স্তরে কি হয়, আমাদের প্রাক্ষবিক বিকাশ মানে কোনো জিনিসের প্রতি রেসপন্স সেটাও খুব তাড়াতাড়ি হয়, শারীরিক বিকাশও তাড়াতাড়ি হয়, মানসিক বিকাশও তাড়াতাড়ি হয়। এই জন্য সমস্ত বিকাশই দ্রুত গতিতে ঘটে বলে আমরা বাল্যকালের স্তরকে রহস্যজনক স্তর বলছি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। বলো দেখি। আচ্ছা, এবার বলো, বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া? বৃদ্ধি কি ধরনের প্রক্রিয়া? অপশন বলছে বিচ্ছিন্ন, নিয়ন্ত্রিত, জীবনব্যাপী, সীমিত সময়ের। কি ধরনের প্রক্রিয়া জানতে চাইছে? চারটে অপশন, বিচ্ছিন্ন, সীমিত প্রক্রিয়া। সীমিত। সীমিত সময়ের আর জীবনব্যাপী। কি হবে? সীমিত সময়। সীমিত সময়ে। হ্যাঁ, বৃদ্ধি হচ্ছে সীমিত সময়ের প্রক্রিয়া, কারণ একটা বয়সের পরে গিয়ে বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়, তাই তো? এই জন্য বৃদ্ধি হচ্ছে সীমিত সময়ের প্রক্রিয়া, মানে এই সময়ের পরে গিয়ে আর কিন্তু বৃদ্ধি হয় না, সে কারণে এটা হচ্ছে সীমিত সময়ের প্রক্রিয়া। আচ্ছা, পরেরটা বলো তো। আচ্ছা বলো, বিকাশ হলো এক প্রকার জটিল প্রক্রিয়া, নিয়ন্ত্রিত প্রক্রিয়া, অবিচ্ছিন্ন প্রক্রিয়া, সমস্যা বিধান প্রক্রিয়া। অবিচ্ছিন্ন প্রক্রিয়া। বাকিরা কি বলছো? অবিচ্ছিন্ন প্রক্রিয়া। অবশ্যই অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। কারণ বিক্রিয়া হচ্ছে সারা জীবন ব্যাপী হয়। ঠিক আছে, সারা জীবন ব্যাপী বিক্রিয়া আমাদের বিকাশ হয়ে থাকে, সেই কারণে বিকাশ হচ্ছে অবিচ্ছিন্ন প্রক্রিয়া। আচ্ছা, আচ্ছা, পরেরটা বলো তো। এটা পরীক্ষা এরকম আসে, আইসিডিএস এর পুরো নাম কি?
ইন্টিগ্রেটেড চাইল্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট চাইল্ড সার্ভিস। ডেভেলপমেন্ট। আইসিডিএস এর পুরো নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রসেসটা কি সার্ভিস। না স্কিম, ঠিক আছে? ইন্টিগ্রেটেড হ্যাঁ, চাইল্ড ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের আইসিডিএস। না, নেক্সট বলো দেখি। আচ্ছা, একটা ভালো প্রশ্ন। ঘুমের চাহিদা হলো এক প্রকার শারীরিক চাহিদা, প্রাক্ষবিক চাহিদা, মানসিক চাহিদা, সামাজিক চাহিদা। শারীরিক চাহিদা। শারীরিক চাহিদা। শারীরিক চাহিদা। ঘুম আমাদের হচ্ছে শরীর যদি মনে হয়, শরীরে যদি ডিমান্ড হয় তখন আমাদের ঘুম পায়, তাই তো? তাহলে সেই কারণে ঘুম হচ্ছে আমাদের শারীরিক চাহিদা। নেক্সট বলো দেখি। নেক্সট প্রশ্ন বলো দেখি। আচ্ছা বলো তো, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন? গিলফোর্ড। গিলফোর্ড। এটা আমাদের ছিল গিলফোর্ড। গিলফোর্ড। নেক্সট বলো দেখি। আচ্ছা, এটা বলো দেখি। কোন ধরনের বিকাশ শিশুর আচরণকে প্রভাবিত করে? শিশুর আচরণকে প্রভাবিত করে। সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, বৌদ্ধিক বিকাস, এই তিনটের মধ্যেই বলো। সামাজিক বিকাশ, প্রাক্ষবিক সামাজিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ। সবগুলোই হবে মনে হচ্ছে। না, সবগুলো অপশনে দেওয়া নেই তো। চারটে অপশনই বইতে দেওয়া নেই যে
সবগুলো সামাজিক আর প্রাক্ষবিক দুটোই তো মনে হচ্ছে। এবার দুটো ওরকম মনে হলে এবার পরীক্ষায় যদি এরকম একটা থাকে তখন কি করবে? সব সামাজিক বিকাশ বৌদ্ধিক, সব বৌদ্ধিক। তাহলে সবগুলোই কিন্তু হয়, ঠিক আছে, অবশ্যই সবগুলো হয়, ওটাই তো। অবশ্যই সবগুলো হয়, কিন্তু এই যে বললাম কোনটা বেশি হয়, বেশি বেটার হয়, মানে যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কোনটা হবে? কি হবে? বেশি কোনটা প্রভাবিত করে? সেটা হবে সামাজিক বিকাশ। সামাজিক ঠিক আছে, অবশ্যই সামাজিক বিকাশ বেশি। তিনটেই কিন্তু উত্তর হবে। যদি বলতো উপরের সবকটি, তাহলে উত্তর কিন্তু আমরা উপরের সবকটি করতাম, কিন্তু যেহেতু উপরের সবকটি এরকম কোনো অপশনে দেওয়া নেই, তাহলে আমাদের এখান থেকে চুজ করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন। স্যার প্রাক্ষবিক বিকাশ মানে কি? প্রাক্ষবিক মানে এই যে তুমি কি রেসপন্স করছো, প্রক্ষোভ পড়িয়েছিলাম না, তোমার কি নেচার প্রক্ষোভ, হুম, সেই প্রাক্ষবিক বিকাশ বলছে। তুমি আচ্ছা সেই আচ্ছা। সময় কি তুমি রেসপন্স করলে সেই সময়, মানে এগুলো সব মানে ইন্টার কানেক্টেডই ব্যাপার, শুধু এর মধ্যে জাস্ট কিছুটা টার্মের পার্থক্য। আচ্ছা, নেক্সট বলো দেখি, শিশুদের বিকাশ কোন দুটি শর্তের উপর নির্ভর করে? অপশন ছাড়া বলো দেখি। এক তো পরিবেশ হবে, হুম, আর বংশবৃদ্ধি, বংশগতি বা বংশগতি ও বংশবৃদ্ধি। পরিবেশ। বংশবৃদ্ধি নয়, বংশবৃদ্ধি আলাদা, বংশগতি আলাদা। বংশগতি, হ্যাঁ, বংশগতি আর পরিবেশ। হেরিডিটি আর পরিবেশ, ঠিক আছে, বিকাশ এই দুটোর উপর নির্ভর করে। নেক্সট বলো দেখি, আচ্ছা বলো তো, কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে, কোন স্তর বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোন স্তর? উত্তর প্রথাগত পর্যায়। উত্তর প্রথাগত পর্যায়, ভেরি গুড। আমাদের হবে তিনটের মধ্যে উত্তর প্রথাগত পর্যায়। খুব সুন্দর, অপশন ছাড়া উত্তর, অপশন ছাড়া উত্তর বলাটা খুব ভালো। এই জিনিসটা যেগুলো হয় ডাইরেক্ট প্রশ্নে, সবসময় অপশনের উপর যে হ্যাঁ অপশন হলে উত্তর পারবো, তার থেকে না অপশন ছাড়া উত্তর দেওয়াটা বেশি বেটার হয় সবসময়। আচ্ছা, নেক্সট, পরের প্রশ্ন। উম, আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালোভাবে আসে। শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ হলো, শিশুদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা, ওপরের সবকটি। স্যার আরেকবার বলুন। ও আচ্ছা, দেখতে পাচ্ছি। হুম, উপরের সবকটি। ভালো করে ভেবেচিন্তে উত্তর দেবে, ঠিক আছে। স্যার স্যার এখানে ওই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাটা বেশি শিক্ষার্থী যাচ্ছে। কেন্দ্রিক, হ্যাঁ অপশন শিক্ষার্থী কেন্দ্রিক। অপশন সি। সবসময় করে প্রকৃতি সবকটি অনুযায়ী পেলেই যে শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা। ওই যে সবসময় যদি যে স্যার ওই শিশুর প্রকৃতি কেন্দ্রিক অনুযায়ী শিক্ষা ব্যবস্থা। না না, আমি বলছি শোনো, সব সময় যে মানে সব যদি থাকে অল অফ দ্য অ্যাবাভ মেরে দেবেন, ঠিক আছে, তো সেটা ভেবেচিন্তে উত্তর দেবে। যে শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ বলতে আমরা কি বুঝি, কি মনে হচ্ছে বলো এবার?
2-3 এর মধ্যে একটা হবে। 3। 2-3 এর মধ্যে একটা শিশুর কোন- প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা। স্যার অপশন 3 শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা। দেখো শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা, দেখো প্রথম কথা, শিশুদের শিক্ষা ব্যবস্থা কথাটা ঠিক নয়, ঠিক আছে। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এটা ঠিক উত্তর। মানে চাইল্ড সেন্ট্রিক, মানে তোমাকে যখন অ্যাজ এ মানে টিচারকে জিজ্ঞেস করা হবে যে তুমি হচ্ছে মানে যাতে স্টুডেন্টরা বেশি রেসপন্স করে, সেই কথাটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা মনে রাখবে। স্যার 2 আর 3 এর বলো বলো। স্যার বলছি অপশন 2 আর 3 তো মানে একই অর্থ না, বহন করে না একদম না। প্রায়। না, একই একই অর্থ বহন করছে না, কারণ শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা মানে ব্যাপারটা অন্য। যে শিশু যদি কম পড়াশোনা মানে কম বুদ্ধিমত্ত হয়, তাহলে তাকে একরকম ভাবে পড়াতে হবে, সেটা শিক্ষার অন্য ব্যবস্থা। কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কথাটার মানে কি? এবার বোঝা গেছে ব্যাপারটা কি? শিশু কেন্দ্রিক শিক্ষা হ্যাঁ ব্যবস্থা স্যার মানে, বুঝতে পেরেছি। ব্যাপারটা বুঝে গেছো? শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানে যে শিশুরা মানে পড়াশোনার মধ্যে টিচার বেশি কথা বলবে, টিচার কথা বলবে, কিন্তু টিচারের থেকেও টিচারের যে উদ্দেশ্যটা হবে সেটা হবে বাচ্চাদের যাতে পড়াশোনায়, যেখানে ডায়লগ কম থাকবে, শিশুরা রেসপন্স বেশি করবে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে। মাথায় ঢুকেছে দুটোর মধ্যে পার্থক্য? আর সেটা তো তোমার বিশেষ শিশুদের জন্য, যে বিশেষ শিক্ষা ব্যবস্থা, সে পড়াশোনায় কম, পড়াশোনা কম বুদ্ধি তার, তাহলে তার জন্য একটা অন্য রকমের শিক্ষা ব্যবস্থা করো। তার জন্য কম মানে সিলেবাস কম হবে, সেই ব্যাপার, সেটা সেটা আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলো দেখি। আচ্ছা, এটা না খুব ভালো একটা প্রশ্ন, প্রচুর বার আছে। শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? অপশন দিচ্ছি, বন্ধুত্বপূর্ণ। দাঁড়া গুরুত্বপূর্ণ। অপশন দিচ্ছি। পিতা পুত্রের ন্যায়, দাতা গ্রহিতার ন্যায়, বন্ধুর ন্যায়, শাসক ও শাসিতের ন্যায়। মানে যে শাসক করছে শাসক সেরকম। পিতা পুত্র, দাতা গ্রহিতা, বন্ধু, না শাসক আর শাসিত, কি হবে? বন্ধুর ন্যায়। বন্ধুর ন্যায়। নাই স্যার। বন্ধুর ন্যায়। এই প্রশ্নটা বহু জায়গায়, আমি জানি এই প্রশ্নটা বহু জায়গায়, বহু বইতে বহু রকম ভাবে পড়েছো, ঠিক আছে। কিন্তু সবসময় মনে রাখবে, এই উত্তরটা কখনোই বন্ধুর ন্যায় করবে না, ঠিক আছে। কথাটা মাথায় রাখবে, কখনোই উত্তরটা বন্ধুর ন্যায় করবে না, এটা কখনোই সঠিক উত্তর হবে না। উত্তর যদি এরকম থাকে, সবসময় করবে পিতা এবং পুত্রের ন্যায়। তার কারণ হচ্ছে, শিশু কেন্দ্রিক শিক্ষায় বন্ধু ব্যাপারটা কি? ব্যাপারটা দুটোর মধ্যে জিনিস বোঝো, যে আমার বাবা মা আমার বন্ধুর মতো। আমার বন্ধু কি, দুটোর মধ্যে পার্থক্য বোঝো। কি বলছি বুঝতে পারছো? সে আমার মানে আমার হচ্ছে যারা কলিগ রয়েছে তারা বন্ধুর মতো। বন্ধু কি, কোনো জিনিস বন্ধুর মতো হওয়া আর বন্ধু হওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কথাটা কি বললাম, বোঝা গেল না গেল? সেই কারণে এই প্রশ্নটার উত্তর, হ্যাঁ স্যার। এই প্রশ্নটার যখনই তুমি একটা বন্ধুর ন্যায় প্রশ্নটার উত্তর দেবে, তার মানে বন্ধু কি করবে, তোমাকে বলবে হ্যাঁ দেখ এটা কর ওটা কর এটা কর। কিন্তু সে কি তো কখনো তোমার উপরে জোর খাটাতে পারবে, দেখ এটা তোকে করতেই হবে? এই জন্য ব্যাপারটা বুঝবে, শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশুর কতটা সেন্স আছে। মানে শিশু তার নিজের কথা মতো যদি, হ্যাঁ যে স্যার এটা ঠিক না এটা ভুল, সে যে নিজের বক্তব্যটা রাখছে, তার মানে কি সে টিচারের বন্ধু হয়ে গেল? এটা কখনো করবে না। কি বলছি বুঝতে পারছো? অনেক বইতে হয়তো পাবে যে এই জায়গায় স্যার এই বই এটা আছে, করবে না কখনো। করবে পরীক্ষায় উত্তর ভুল হয়, ঠিক আছে। তো এটা বহুদিনের পুরনো উত্তর, পুরনো প্রশ্ন, ঠিক আছে। তো জানি না অন্য কোনো স্যার কিছু বলেছে কি না, আমি জানি না এই সম্পর্কে, ঠিক আছে। মনে রাখবে, এটা কখনো এই উত্তর করবে না, বন্ধুর মতো। হুম? কারণ এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আচ্ছা, এবার বলো, শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কোনটি? একটা অপশন আছে, বলবে স্বাধীনতা, স্বাধীনতা, সক্রিয়তা,
স্বেচ্ছাচারিতা, উৎসাহ প্রদান। তোমাদের ডাউটের মধ্যে ফেলা। আর তোমাদের মনে হবে না সে সবগুলোই হতে পারে বা দুটো হতে পারে, এরকম মনে হবেই। প্রশ্ন এইভাবে হবে, তোমার মধ্যে ডাউট ক্রিয়েট করবে এর মধ্যে কোনটা হবে। যদি বলতো সবগুলো তাহলে তো আমরা করে দিতে পারতাম, কিন্তু এর মধ্যে কোনটা হবে বলো। পরীক্ষার সময় উৎসাহ প্রদান। পরীক্ষার সময় তোমার হচ্ছে তোমাকে নিয়ে এরকম খেলবে। প্রশ্ন যখন হবে পরীক্ষার সময় তোমাকে অপশনে খেলবে। কোশ্চেন অনেক সময় একই পাবে, ঠিক আছে, যে হ্যাঁ এইটার উত্তর এটা হবে, এটার উত্তর এরকম পাবে। কিন্তু যখন উত্তর অপশন দেখবে, কোশ্চেন দেখবে ম্যাচ করে যাবে, কিন্তু উত্তরে তুমি আর ম্যাচ করাতে পারবে না। এটাই সমস্যা, ঠিক আছে। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে কোনটা কি হবে? অবশ্যই এখানে কি হবে, স্বাধীনতা, সক্রিয়তা, এই দুটো অপশন হয়, ঠিক আছে। কিন্তু এখানে তোমার অপশন তো যে কোনো একটা চুজ করতে বলছে, তাহলে তুমি কি করবে এখানে? সক্রিয়তা মনে হচ্ছে। একদম, এখানে উত্তরটা তুমি সক্রিয়তাটাই করবে। কেন করবে? কারণ একটা শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে সেই স্টুডেন্টটা কত বেশি অ্যাক্টিভ আচরণ করছে, এটাই কিন্তু দেখার বিষয়বস্তু, ঠিক আছে। অবশ্যই স্বাধীনতাটাও তার মধ্যে হবে, কিন্তু যেহেতু অপশন আমাদেরকে সেরকম লিবার্টি দিচ্ছে না যে তুমি দুটো অপশন নাও, যে কোনো একটা নিতে হবে, তখন এর মধ্যে যেটা বেশি স্পেসিফাইড হবে সেই উত্তরটা আমাদের নিতে হবে। মাথায় ঢুকলো যে উত্তর? চল পরেরটা, পরের প্রশ্ন বলো। নিচের কোনটি সঠিক? বুদ্ধি একটি সহজাত প্রক্রিয়া, বুদ্ধি একটি অর্জিত প্রক্রিয়া, বুদ্ধি একটি অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া। বুদ্ধি একটি সহজাত প্রক্রিয়া, বুদ্ধি একটি অর্জিত প্রক্রিয়া, বুদ্ধি একটি অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া। উপরের সবকটি ঠিক। সবগুলোই হবে। সকলের হবে স্যার। সবকটি ঠিক। সবকটি হবে। এবার অপশনে যদি এটা না দেয়, এটা যদি না থাকে, তাহলে সহজাত প্রক্রিয়া হবে। অনুশীলন শিক্ষাটাও হবে, না, কারণ আমরা যত অনুশীলন প্র্যাকটিস থাকে। করবো। আচ্ছা আমি এখানে একটু তোমাদের করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। উপরের কোনোটিই নয়। এবার চলো, উপরের কোনোটিই নয়। এবার হচ্ছে তোমাদের একটু অনুশীলন সাপেক্ষটা। বলো স্যার বাকিটা কি? সহজাত আর অনুশীলন দুটো তো হবে। সহ ওই যে বললাম দুটো হতে পারে, কোনো প্রশ্নের উত্তর দুটো হতেই পারে, কিন্তু তার মধ্যে কোনটা নেবে তুমি, এটাই হচ্ছে আসল খেলা। তাই হচ্ছে এখানে সহজাতটাই নেব, কারণ আরে সহজাত প্রক্রিয়াটাই তো হয় না। হুম, তাহলে কারণ আমার আইকিউ লেভেল যদি ঠিক একটা গড় না থাকে, তাহলে আমি অনুশীলন করেও আমার বুদ্ধি মতো করতে পারি না। তাহলে অ্যান্সার হবে বুদ্ধি একটা তাহলে কি কোনোটি নয় হবে? সহজাত সহজাত প্রক্রিয়া। প্রক্রিয়াটাই করবে, ঠিক আছে। বুদ্ধি একটা সহজাত প্রক্রিয়া যেটা মানুষ জন্ম থেকেই লাভ করে। এবার তুমি যদি অনুশীলন করো তাহলে অনুশীলন করে বাড়াতে পারে। বুদ্ধিটা বাড়াতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। ভালো উত্তর। আচ্ছা নেক্সট বলো তো, নিচের কোনটি বুদ্ধির শ্রেণী নয়? আমাদের যে বুদ্ধির মধ্যে কোনটা পড়ছে না, অপশন দিচ্ছি আমি, বলবে।
মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, পারদর্শিতা বুদ্ধি, প্রাক্ষোভিক বুদ্ধি। তাহলে কি হবে? প্রাক্ষোভিক বুদ্ধি। প্রাক্ষোভিক বুদ্ধি। তাহলে কি হবে? মূর্ত বুদ্ধি বলেছিলাম, বিমূর্ত বুদ্ধি, পারদর্শিতা বুদ্ধি, প্রাক্ষোভিক বুদ্ধি। প্রাক্ষোভিক বুদ্ধিটা হবে। প্রাক্ষোভিক বুদ্ধি হবে। দেখি সবার উত্তর প্রাক্ষোভিক লক কিয়া যায়? হ্যাঁ স্যার, প্রাক্ষোভিক বুদ্ধি হবে। কনবাডেঙ্গা ক্রোরপতির মতো, কেবিসির মতো, তাই তো? তাহলে জিতলে তাহলে তো কিছু পাবো তো। জিতলে জিতলে 7 লাখ টাকা। জিতলেই 7 লাখ টাকা। আচ্ছা দেখো, তাহলে এখানে মূর্ত বুদ্ধি কোনটাকে বলা হয়? মূর্ত বুদ্ধি বলা হয় এখানে যেটা হচ্ছে আমরা বাস্তব বুদ্ধি যেটাকে বলি, মানে কাজ করার ক্ষমতাকে মূর্ত বুদ্ধি। বিমূর্ত বুদ্ধি আমরা কি পড়েছিলাম, যে যখন চিন্তা ভাবনার সাথে কাজ করে একটা কনসেপ্ট হবে সেখান থেকে হবে। এবার প্রাক্ষোভিক বুদ্ধি যখন নিজের এবং অন্যান্য মানে অন্যের আবেগকে শনাক্ত করে বোঝার ক্ষমতা। কিন্তু পারদর্শিতার বুদ্ধি কোনো কাজে পারদর্শিতা দেখানোর বুদ্ধি। তো এখানের মধ্যে কোনটা উত্তর হবে? এর মধ্যে উত্তর হবে পারদর্শিতার বুদ্ধি। এটা বেসিক্যালি বিকাশের মধ্যে পড়ে, ঠিক আছে? পারদর্শিতার বুদ্ধি আলাদা করে কোনো বুদ্ধির ক্যাটাগরির মধ্যে পড়ে না। হুম? তোমার পারদর্শিতা তুমি যদি অনুশীলন করো সেক্ষেত্রে হবে, কিন্তু এটা কোনো বুদ্ধির ভাগ নয়। বুঝা গেছে? প্রাক্ষরিক বুদ্ধি ইন্টেলেকচুয়াল বুদ্ধির মধ্যে পড়ে। এই সিচুয়েশনে এটা করা উচিত, এই সিচুয়েশনে ওটা করা উচিত। হুম? এটা মাথায় রাখ। নেক্সট বলো দেখি। তোমাদের একটা পড়াতে হবে। আচ্ছা, এটা বলো। এটা তোমাদের বলেছিলাম যে প্লাস কারিকুলাম কথাটি কোথায় ব্যবহার করা হয়? অপশন দিচ্ছি আমি। অন্তর সাধারণ শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা, সৃজনশীলদের শিক্ষায়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। শিক্ষা। এর আগের দিন বলেছিলাম, মাথায় ঢুকেছে ইনক্লুসিভ এডুকেশন। তো অবশ্যই এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় হয়। এটাকেই বলা হয় প্লাস কারিকুলাম। নেক্সট। আচ্ছা, একটা ইনফরমেটিভ টাইপ প্রশ্ন। ভারতবর্ষে প্রথম বিশেষ শিক্ষার প্রচেষ্টা শুরু করা হয়েছিল কোথায়? কলকাতা, বোম্বে, দিল্লি, চেন্নাই। বোম্বে। মুম্বাই। কোথায় ছিল? বোম্বাই, তাই তো? বোম্বেতে। বোম্বে। হুম, বোম্বেতে প্রথমবার চালু করা হয়েছিল, প্রচেষ্টা শুরু হয়েছিল বোম্বে। ভালো উত্তর। নেক্সট, পরেরটা বলো। উম, আচ্ছা, বলো দেখি। এটা বলো।
অঙ্ক করার সমস্যা রোগটি নিচের কোনটি? অঙ্ক করতে পারছো না, ঠিক আছে, এই রোগটা কি ধরনের, এই রোগটাকে নিচের কোন রোগটাকে এটা বলা হয়? আমি অপশন দিচ্ছি তারপরে বলবো, ঠিক আছে। ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া স্যার। আমি উত্তর দিচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডিসক্যালকুলিয়া, মানে এটা মাথায় আছে, উত্তর জানো, ডাইরেক্ট বলে দিয়েছে যখন কোনো অসুবিধা নেই। ডিসক্যালকুলিয়া অপশন দেওয়ার আগে হয়ে গেছে যখন, ভালো। আচ্ছা নেক্সট, পরেরটা বলো। হুম হুম আচ্ছা নেক্সট বলো দেখি। আচ্ছা বলো তো, আহ, লেখার সমস্যা নিচের কোন রোগটি? যদি লেখার সমস্যা হয় সেটাকে কি রোগ বলা হয়? ডিসগ্রাফিয়া। এটাকে কি বলা হয়? ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া বলা হয় না, ডিপ্রাক্সিয়া বলা হয় লেখার সমস্যাকে। স্যার ডিসগ্রাফিয়াই তো বলা হয়। তুমি বললে যখন এখন আমি দেখি। হ্যাঁ হ্যাঁ ডিসগ্রাফিয়া, হ্যাঁ স্যার ডিসগ্রাফিয়াই বলে। ডিসগ্রাফিয়াই বলে। আর পঠনজনিত সমস্যাকে ডিস পঠনজনিত সমস্যাটা স্যার কি বলে? ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া বলা হ্যাঁ হয়। ডিসলেক্সিয়া। তিনটে হয়, আচ্ছা তিনটে পাশাপাশি আমি লিখেই দিচ্ছি, হয়ে যাবে, এটা অসুবিধা নেই। আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের পঠনজনিত সমস্যা, ডিসলেক্সিয়া, পড়াশোনা পড়তে সমস্যাকে বলা হয় ডিসলেক্সিয়া। নেক্সট, পরেরটা দেখি বলছে। আচ্ছা এটা বলো দেখি। আচ্ছা আচ্ছা এবার এখানেও বলো দেখি। আচ্ছা আচ্ছা বলো দেখি, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? রুশো। রুশো। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় কাকে? রুশো। ভেরি গুড, রুসোকে। রুশোকে বলা হয়। জন রুসো। জন রুশো। আচ্ছা, সামাজিকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো, কোনটা হবে বললো? এর মধ্যে প্রথমত পরিবার। শিক্ষা, না, ভাষা,
গৃহ, পরিবার স্যার। প্রযুক্তি। অপশন নেই। গৃহ তাহলে। গৃহ। গৃহ। বলছে শিক্ষা, ভাষা মানে যে ল্যাঙ্গুয়েজে সে কথা বলবে সে ভাষা, গৃহ মানে যেখানে সে মানে বসবাস করে, ভাষা, তোমার সেখানে ভাষা। হ্যাঁ, এটা কি হবে তাহলে? গুরুত্বপূর্ণ উপাদান। গৃহ। আচ্ছা, গৃহ হবে না ভাষা হবে? শিক্ষা। স্যার না ভাষাটাও স্যার, হতে পারে, ভাষা কারণ হবে। ভাষা না হলে ভাষা। তো, ভাষা না হলে তো পারবে না কোনো কিছু করতে, এটাই হচ্ছে কমিউনিকেট করতে পারবে না। কমিউনিকেট করতে পারবে না। তাহলে শিক্ষার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, ভাষা এটা সবসময় হবে। কিন্তু সবচেয়ে হুম। গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে ভাষাটা পড়ে। সামাজিকরণ। তুমি যতই ভালো পড়াশোনা করো কিন্তু তোমার যদি মানে ভাষা বা চয়েস যদি খারাপ হয় না, তুমি হয়ে গেল অবস্থা। আচ্ছা, বলো দেখি। আচ্ছা বলো দেখি, এটা পড়িয়েছিলাম। ZPD মানে জোন অফ জোন প্রক্সিমাল অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের Proximal ধারণাটি কার? development। ধারণাটি কে প্রদান করেছিলেন? ভাইগটস্কি। না স্যার ভাইগাটস্কি নয়, কি একটা নাম আছে এটার, চারটে নাম দিতে হবে? ধারণাটা অন্য একজন কেউ ছিল। আচ্ছা, স্যার পিয়াজে। নামটা ভুলে গেছি, অপশন দিন না। আচ্ছা বলছি। আচ্ছা, পিয়াজে, ভাইগটস্কি, প্যাভলভ, স্টেইনার। স্টেইনার স্যার। স্টেইনার। ভাইগটস্কি মনে হচ্ছে। ভাইগটস্কি তো হবে। হ্যাঁ, কিন্তু স্যার ভাইগাটস্কি ছিল যে ধারণাটা একজন অন্য ছিল, যে বইতে ছিল স্যার বাটলার, তার নাম। বাটলে, বাটলে। হুম। বলি বাটলে, বাটলে। হ্যাঁ অপশনে হ্যাঁ না হ্যাঁ থাকলে, হ্যাঁ অপশনে না থাকলে কি করবে? তখন ভাইগটস্কি করবে। স্যার অপশনে, স্যার আপনি বলেছিলেন না ক্লাসে তো যে ধারণাটা ওই বার্টলের নাম বলেছিলেন তখন, অবশ্যই যে যদি বলা হয় যে জেডপিটির ধারণাটা কিন্তু, তো তাহলে তো ভাইগাটস্কি কি করে হবে? ওই যে কথাটা কি বললাম, তুমি একজন বলেছে আর একজন সেটা নিয়ে কাজ করেছে, তাদের মধ্যে কোনটা উত্তর হবে? না, তাহলে তো দুটো তো আলাদা প্রশ্ন হলো না, আলাদা উত্তর দিতে হবে। মানে কাজ করেছে ভাইগাটস্কি কিন্তু ধারণাটা দিয়েছে বার্টলে, তুমি কিন্তু এখানে কোয়েশ্চেনটা হিস্ট্রি পড়েছো? বলি বলি ইতিহাসের এমসিকিউ এ তোমাকে প্রশ্নটা করলো, ঠিক আছে, স্বরাজ কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, স্বরাজ কথাটা প্রথম কে ব্যবহার করেছিল? অপশন দেওয়া আছে দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক। তুমি কি উত্তর দেবে? তোমাকে এগুলো জানাটা খুব দরকার, নাহলে পরীক্ষার সময় বলবে স্যার উত্তর ভুল আছে, মনে হবে। দেখো, স্বরাজ কথাটা প্রথম ব্যবহার করেছিল দাদাভাই নৌরোজি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফেমাস কে করেছিল, মানে কার কারণে স্বরাজ কথাটা জনপ্রিয় হয়ে উঠেছিল, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এবার পরীক্ষার সময় তোমাকে প্রশ্ন দিয়েছে স্বরাজ কথাটি প্রথম কে ব্যবহার করেছে, অপশনে দাদাভাই নৌরোজি নেই, বাল গঙ্গাধর তিলক, তাহলে তুমি কি বলবে উত্তর ভুল? ভুল হয় না এই ধরনের প্রশ্ন কখনো, বা কোনো এই প্রশ্ন উত্তর ভুল হয় না, কারণ সেই ব্যক্তিটা যদি সেই জিনিসটার সাথে সম্পর্কিত, তাহলে কিন্তু উত্তরটা ঠিক হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? অপশনে যদি বাটলে থাকতো তাহলে বাটলে উত্তর হতো। এবার ক্লিয়ার হলো কথাটা? কথাটা ক্লিয়ার করতে পারলাম? হুম, ফলে একদম ঠিক আছে। এইরকম কনসেপ্টে থাকবে না যে স্যার এইটা মানে এটাই উত্তর।
যেমন তোমাকে একটা প্রশ্ন করি, না, অপশন দেখে বুঝুন। একদম তোমাকে একটা প্রশ্ন করা হলো যে ভারতের সবচেয়ে তোমাকে বললো ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ঠিক আছে, তোমাকে প্রশ্ন করা হলো, অপশন দেওয়া আছে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, অরুণাচল প্রদেশ। তুমি কি উত্তর দেবে? কি উত্তর দেবে? সিকিম বা অরুণাচল প্রদেশের মধ্যে কিছু একটা হবে। সিকিম। এবার কেন উত্তর দেবে সিকিম? কারণ সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য তো গোয়া। এদের মধ্যে। হুম। এদের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। এবার বোঝা গেল কি ব্যাপারটা? ঠিক হ্যাঁ স্যার। পরীক্ষার সময় এরকম দিতেই পারে, উত্তর যেটা হবে সেটা সবসময় কোশ্চেনে নাও দিতে পারে, তো তোমাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। ওকে, আমি তো জানি স্যার ব্যাপারটা। আপনি যে ক্লাসের সময় মেনশন করেছিলেন যে এটা যেন ভুলে যাবে না, ওই ওই কথাটাই আমার মনে রয়ে গেছে। হ্যাঁ, আর ওইটাই থাকবে মাথায়, কিন্তু মানে অঙ্ক যখন করবে যখন তখন এগুলো মাথা ঠান্ডা করে করতে হবে, বুঝলে? কারণ পরীক্ষার সময় তোমার মাথা খারাপ করার জন্য বহু জিনিস কাজ করবে যাতে তোমার মাথাটা খারাপ হয়। তোমাকে মাথা খারাপ করার জন্য স্যার আসবে, বন্ধু আসবে, সে বলবে এই বল না, দেখা না, অনেক কিছু আসবে। সবকিছুর পরে মাথা ঠান্ডা রাখতে হবে। হুম, আচ্ছা, নেক্সট বলো দেখি। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, উত্তরটা দিবে। স্কুলে সাংস্কৃতিক কাজকর্ম পরিচালনার মূলে দায়িত্ব কার নেওয়া উচিত? উত্তর অপশন দিচ্ছি, তারপরে বলবে। স্কুলে, সরি ভুলে নয়, স্কুলের ব্যাপার, স্কুলে, ঠিক হলো, স্কুলে অপশন দেখে তারপরে উত্তর দেবে, ঠিক আছে। প্রথমত প্রশ্ন বলেছে অপশনের মধ্যে প্রধান শিক্ষক, ওই বিষয়ের শিক্ষক, যে সমস্ত শিক্ষক আগ্রহী তারা, আর সমস্ত শিক্ষক। তাহলে কি কি উত্তর হলো? প্রধান অপশন সি। শিক্ষক, প্রধান শিক্ষক। কি হবে? প্রধান শিক্ষক হবে? স্যার বলুন স্যার অপশনগুলো রাখবেন। প্রধান শিক্ষক, ওই বিষয়ের শিক্ষক, যে সমস্ত শিক্ষক এতে আগ্রহী, আর সমস্ত শিক্ষক। কি হবে উত্তর? অপশন সি। অপশন সি মানে যে সমস্ত প্রধান শিক্ষক। শিক্ষক হবে। প্রধান শিক্ষক হবে স্যার। কি হবে উত্তর? দেখো, অ্যান্সার ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, প্রধান শিক্ষক। তার কারণ হচ্ছে স্কুলে যে সমস্ত কাজ হবে তার মূল দায়িত্ব, ঠিক আছে, সেটা সবসময় হেড স্যারের হবে। এবার হেড স্যার যদি মনে করে যে আমি কাউকে একটা দায়িত্ব দেবো যে তুমি আমাকে অ্যাসিস্ট করো, সাহায্য করো, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় দায়িত্ব ছাত্রর উপরে, দায়িত্ব ছাত্রর দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব, সবের দায়িত্ব প্রধান শিক্ষক, ঠিক আছে। যেন যা হয়ে যাবে ক্যাপ্টেনের রেসপন্সিবিলিটি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা খুব ভালো প্রশ্ন, যেটা সবসময় মনে রাখা দরকার। হুম, আচ্ছা, এবার বলো তো। এটা আপনি আগেও বলেছিলেন, এটা আলোচনা করেছিলেন। হুম, এটা মনে রেখেছো, এটাই খুব ভালো কথা, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা একটা প্রশ্ন, উত্তর দাও তো। স্কুলে ক্লাসের অবসরে শিক্ষক কি করবে? লিজার পিরিয়ড চলছে, স্যার কি করবে? প্রথমত, শিক্ষকদের ঘরে বিশ্রাম নেবে, লাইব্রেরিতে পত্রপত্রিকা পড়বে, অফিসে অন্যান্য কর্মীদের সাথে কথা বলবে, ছাত্রদের বাড়ির কাজ পরীক্ষা করবে। স্যার 4 নম্বর একটা। অপশন 4। ছাত্রদের ডি। বাড়ির কাজ ছাত্রদের কাজ পরীক্ষা করবে। আরে স্যাররা কি করে স্কুলে? ছাত্রদের বাড়ির কাজ ক্লাসের অপশন মধ্যে। ওয়ান। গল্প করে। হ্যাঁ, মেনলি গল্পই করে। আর গল্প বলতে মানে ছেলেরা গল্প করে, মানে স্যার যে টিচার তারা গল্প করে। তোমার মানে গল্প বলতে যদি গল্প হয় গল্প করে, না হলে দেখে কোথায় টাকা রাখলে কত টাকা, কত বেশি সুদ পাওয়া যায়।
তাই তো ইন্টারেস্ট পাওয়া যায়। আর মেয়েরা গল্প করে সিরিয়ালের গল্প, আর কার করে কি হচ্ছে তার গল্প, তাই তো, এটাই ব্যাপার। কি করবে, ভালো কথা। আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন একটা করো। গ্রামবাসীদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে, আপনি গ্রামের প্রধান শিক্ষক, আপনি কি করবেন? অপশন দিচ্ছি। একটা গ্রামে কিছু একটা বিষয় নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে আহ, গ্রামে গ্রামে কোনো একটা বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে এই ব্যাপারটা। এবার আপনি কি করবেন? প্রথমত আপনার কাজের মধ্যে প্রথমত আপনি গ্রাম প্রধানকে বিষয়টি জানাবেন, গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবেন, পুলিশে খবর দেবেন, গ্রামবাসীদের থেকে দূরত্ব বজায় রাখবেন। গ্রাম প্রথমটা। প্রধানকে বিষয়টি জানাবেন। অপশন এ। গ্রাম প্রধানকে জানাবে, তুমি কিছু করবে না, গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবে না, তাহলে কি নাগরিক হলে? স্যার ওইসব সময় শান্ত করতে গেলে মারধরই খেয়ে যেতে হবে, একদম যদি প্র্যাকটিক্যালি ভাবা যায়। হ্যাঁ, ওইটা ওইটা জীবনে করার কে চেষ্টা করবে না, তুমি মাস্টার? ওই কাজটি জীবনে করবে না। তাহলে এটা বইয়ের ভাষা, হ্যাঁ, বইয়ের ভাষা তাহলে অ্যাপ্লাই করলে মার খেয়ে মরে যেতে হবে। একদম। এটা কোনোদিন চেষ্টা করবে না, কারণ গ্রামবাসীকে শান্ত করার দায়িত্ব তোমার নয়, ঠিক আছে? তো এটা বইয়েও কোনোদিন বলবে না যে তুমি যাও তুমি শান্ত করো। তাহলে এটা সব থেকে ভালো গ্রাম প্রধানকে বিষয়টি জানাবে, ঠিক আছে? এটা সব থেকে ভালো। পুলিশে খবর দেওয়ার মতো কিছু হয়নি, যে একে মেরে দিয়েছে খুন করে দিচ্ছে সেরকম তো কোনো ব্যাপার নয়। তো পুলিশে যাওয়ার মতো কোনো ব্যাপার নয়। তুমি গ্রাম প্রধানকে জানাবে, দেখুন এই ব্যাপারটা নিয়ে গুজব হচ্ছে, তা আপনি গ্রামের হচ্ছে মোড়ল বা এই প্রধান রয়েছেন, তা আপনি ব্যাপারটা একটু দেখুন, যাতে গুজবটা না হয় বা কারো ক্ষতি না হয়, ঠিক আছে? এটাই তোমার রেসপন্সিবিলিটি। এর বাইরে কাউকে শান্ত করার চেষ্টা করবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, আহ হুম, খুব ভালো প্রশ্ন। একজন শিক্ষকের পক্ষে সর্বাপেক্ষা প্রয়োজনীয় জিনিস কোনটি? অ্যাজ এ টিচার তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? চারটে উত্তর বলছি, অপশন বলছি, বলো। ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা, ক্লাসে নিয়মানুবর্তিতা হওয়া, ছাত্রদের সমস্যা দূর করা, ভালো বক্তা হওয়া। নিয়মানুবর্তিত হওয়া। বলো, ভেবে চিনতে বলো। একজন স্টুডেন্ট, একজন টিচারের সবচেয়ে স্যার, সবগুলোই তো হয়। সবই তো হবে, সেটা আমিও তো জানি। তোদের সমস্যা দূর করা। স্যার বক্তা হওয়া। স্যার ভালো বক্তা হতে হবে। তুমি কি মোদি হবে নাকি? মোদিজি হবে না মমতা দিদি হবে, কোনটা? বলো কি করবে? কিন্তু স্যার ভালো স্পিচও তো দিতে হবে টিচার অবশ্যই হতে গেলে। অবশ্যই দিতে হবে। ভালো বক্তা না হলে তো স্টুডেন্টরা ভালো বুঝবে না, টিচার ভালো হবে কি করে করে? বোঝাতে হবে। ছাত্রদের সমস্যা দূর করা। একদম। এখানে যে চারটে অপশন রয়েছে ওই সমস্যা শেষ। তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন, যে ছাত্রদের সমস্যা দূর করা। দেখো, একটা কথা মানে মাথায় রাখো, যে একজন টিচার বা তুমি যদি ভাবো, অনেকে দেখবে বলে স্কুলে পড়াতে গেছে, স্যার বলছে এই তোরা এত বদমাশি করছিস, আমি কি তোদের বদমাশি দেখার জন্য এসেছি না স্কুলে পড়াতে এসেছি? তো তুমি যদি ভাবো যে স্কুলে তোমাকে চাকরি দিয়েছে পড়ানোর জন্য, তাহলে তুমি ভুল ভাবছো, ঠিক আছে? স্কুলের চাকরি কখনো তোমাকে পড়ানোর জন্য দেয়নি, সে পড়ানোটা তোমার দ্বিতীয় কাজ, ঠিক আছে? প্রথম কাজ ছাত্রদের যে যাতে ছাত্ররা নিয়ম মেনে চলে, শৃঙ্খলা মেনে চলে, তারা কেউ কারোর সাথে যাতে ঝামেলা না করে, সেই জন্যই তোমাকে রাখা হয়েছে। আর তুমি যদি ভাবো তোমাকে স্কুলে পড়ানোর জন্য রাখা হয়েছে, তাহলে ভুল ভাবছো, ঠিক আছে? পড়ানোটা পড়ার পরের গল্প, পড়ানোটা সবচেয়ে প্রাইমারি ডিউটি কখনো পড়ানো নয়। হুম, তাহলে এখানে প্রশ্নের উত্তর হচ্ছে সমস্যা দূর করা, প্রবলেম সলভ করা। হুম, আচ্ছা, এবার একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকে। ক্লাসে সরি
ক্লাসে ছাত্রদের আকর্ষণ ধরে রাখতে হলে একজন শিক্ষক ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন, আলোচনা করবেন, গল্প করবেন, প্রশ্ন করবেন। বলুন স্যার কি করবেন? ম্যাডামরা আছো বেশি, বলো। সব ম্যাডামরাই ক্লাস করছো, স্যারদের ক্লাস করার আলোচনা প্রয়োজন নেই। করবেন। প্রশ্ন করবেন। সব ম্যাডামরাই ক্লাস করছো, স্যারদের ক্লাস করার খুব একটা ইচ্ছে নেই, কারণ স্যাররা স্যার হয়ে গেছে। তো আকর্ষণ ধরে রাখার জন্য তোমাকে কি করতে হবে? স্যার ব্ল্যাক বোর্ড ব্যবহার করবেন। ব্ল্যাকবোর্ড ব্যবহার করবে। তো তুমি একটা জিনিস ভাবো, ক্লাসে যখন স্যার ব্ল্যাকবোর্ডে কিছু লিখতো তুমি তাকিয়ে বসে থাকতে? ভাবো না, তুমি যখন স্টুডেন্ট ছিলে তুমি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে বসে থাকতে? স্যার কি লিখছে দেখি, বুঝতে কি? আমাদের তো ম্যাথ ক্লাসে এরকম হতো যে স্যার পেছন দিকে ম্যাথ করেই যাচ্ছে আর পেছন দিকে সব ছেলেরা এই মারামারি করেই যাচ্ছে, স্যার করেই যাচ্ছে আর হচ্ছে ছাত্ররা পেছনে গল্প করেই যাচ্ছে। শুধু যে সবসময় পড়া বিষয়ক কিছু পড়াতেই হবে বোর্ডে নয়, মানে কোনো ছবি এঁকে ওদেরকে আর কি ওদের দৃষ্টিটা আকর্ষণ করার জন্য। আকর্ষণ ধরে রাখতে গেলে একজন শিক্ষককে সবসময় প্রশ্ন করতে হবে। বল কি হলো, প্রশ্ন করবে, যত প্রশ্ন করবে সে ভাবে স্যার যে কোনো সময় ধরবে। ঠিক আছে, আর চাই আর সবসময় চেষ্টা করবে পড়ানোটা আই কন্ট্যাক্ট করে, মানে বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ছে দেখো বাবর এত কিছু, সেরকম নয়। ছাত্রদের মুখের দিকে, সবার মুখের দিকে, চোখের দিকে তাকিয়ে তাকিয়ে পড়াতে হবে। তাতে কি হবে, ভাববে স্যার আমার দিকে তাকাচ্ছে, স্যার আমার দিকে তাকাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, মোটামুটি চাইল্ড স্টাডিজ এরও কিছু প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম রিভিশনের মতো। তো ভালো করে তোমরা হচ্ছে পড়ে নাও, সব জিনিসগুলো রিভিশন করে নাও। ঠিক আছে, মোটামুটি সবে 25টা করে প্রশ্ন থাকবে, চাইল্ড স্টাডিজ এরও 25, সবেরই 25টা করে প্রশ্ন থাকবে। ঠিকঠাক করে সবাই অ্যান্সার করবে। ঠিক আছে।